তোমরা কারা গো? কারা 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 কারা? এই কারা সেই কারা না, মানে এখন যে ঘরে ঘরে কারা তৈরি হচ্ছে ঠান্ডার মধ্যে, সর্দির মধ্যে খাবার জন্য, এই কারা সেই কারা না। এই কারা হচ্ছে কারা 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 কারা? তোমরা কারা? হ্যাঁ, কারা তোমরা? কারা তোমরা যে তোমরা ফকলু চন্দ্রকে নিয়ে বাড়াবাড়ি করছো, ফকলু চন্দ্রকে নিয়ে আলোচনা করছো, যে ফকলু চন্দ্র এর মধ্যেই নেই? হ্যাঁ, তোমরা জানো না ফকলু চন্দ্র শুধু ফকলু চন্দ্র না, ফকলু চন্দ্র হচ্ছে কলির কেষ্ট। ফকলু চন্দ্র এসে সবটা ক্লিয়ার করে দিয়েছে যে ফকলু আসলে ফকলু নয়, ফকলু হচ্ছে একজন কলির কেষ্ট। তার প্রেম কৃষ্ণের মতন, কৃষ্ণ আর রাধার যেই প্রেম, সেই রকম প্রেম, মানে বলতে গিয়ে আমাকে ঢোক গিলতে হলো। কোথায় রাধা কৃষ্ণের প্রেম আর কোথায় ফকলু চন্দ্র আর এই টিনুর প্রেম। ফকলু, তুই বলার সময় তোর জিভটা খসে গেল না রে এই কথা বলতে গিয়ে? তুই বলতে পারলি কৃষ্ণর সঙ্গে তোর প্রেমের তুলনা তুই করতে পারলি? তোর প্রেম কৃষ্ণের প্রেমের মতন? ফকলু, তোকে না কি দিয়ে যে দেব সেটা ভেবে ভেবে, যাই হোক সেটা তো করা যাবে না, তার জন্য সেই দিকে আমি যাচ্ছিই না ফকলু, যাচ্ছিই না। কিন্তু তুই কথা বলার সময় একটু চিন্তা ভাবনা করে বলবি যে তুই কি বলতে চাইছিস, কি বোঝাতে চাইছিস, সত্যিটা বল, সত্যিটা বল। এমন অনেক নেগেটিভ লোক আছে, মানে নেগেটিভ লোক মানে কি, তোকে যারা নেগেটিভ দিক থেকে দেখে, যেমন ধর আমি, তুই যদি সত্যিটা বলিস তখন আমি তোকে একটু পজিটিভ দিক থেকে দেখার চেষ্টা করবো। কিন্তু মিথ্যে বলিস না ফকলু, মিথ্যে বলিস না। তো দাঁড়াও ইন্ট্রোটা দিয়ে নি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি অনেক দিন পর একটা এই ধরনের ভিডিও নিয়ে, ফকলুকে নিয়ে। ফকলু আসবে বলবে আর আমি আসবো না, কিন্তু আমার এমন কপাল যখন ফকলু আসে তখন আমি আসতে পারিনি, পারলাম না আসতে, অনেক কাজ ছিল। এসআই ফর্ম তুলতে যাও, সেটা ফিল আপ করো, জমা দিয়ে আসলাম আজকে, তথ্য ঘেটে বার করো, সব আমাকে করতে হয়েছে। সেই সমস্ত করে মাথার বোঝাটাকে ওই বিএলওদের ঘাড়ে, মানে বিএলও ম্যাডামের ঘাড়ে দিয়ে আমি চলে এসেছি। এখন আমি মানে মাথাটা ফাঁকা হয়েছে, আমার মাথাটা ফাঁকা হয়েছে। আর নাহলে এইসব নিয়ে আমাকে প্রত্যেক দিন ঘাটাঘাটি করতে হচ্ছিল, ওই মোবাইলের তথ্য, মোবাইল ঘেটে ইন্টারনেট ঘেটে তথ্য বের করা, এসবগুলো করতে হচ্ছিল। তো তাই ফকলু যখন এসেছে তখন আমার আর আশা হয়নি। আমি ফকলুকে নিয়ে বলতে গেলে খুব ভালো লাগে আমার, কেননা ফকলুর মতন ক্যারেক্টার পৃথিবীতে খুব কমই আছে আমাদের আশপাশে, আমি দেখিনি কিন্তু ইউটিউবে আমি দেখতে পাই এই ফকলুর মতন ক্যারেক্টার। ফকলু নিজেকে কি বলছে, বলছে যে তার প্রেম নাকি, মানে তাদের প্রেম নাকি রাধা কৃষ্ণের প্রেম, মানে প্রেমের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, যেটা ফকলু করছে। ফকলুকে যদি সামনে পাওয়া যেত তাহলে রাধা কৃষ্ণের প্রেমটা কি সেটা ফকলুকে ভালো করে বুঝিয়ে দেওয়া যেত। মানে ফকলুর মাথায় যে স্ক্রু গুলো একটু ঢিলা হয়ে গেছে সেইগুলোকে একটু টাইট দিয়ে দিয়ে ফকলুকে বোঝানো যেত, হ্যাঁ রে ফকলু দেখ, রাধা কৃষ্ণের প্রেমটা এটা, আর তোর প্রেম ছিল একটা সংসার ভাঙা, একটা স্বামী সন্তান নিয়ে একটা মেয়ে সংসার করছিল, একটা বাচ্চাকে মা হারা করা, তোর প্রেম এটা ছিল। তোর নরকেও ঠাঁই হবে না ফকলু, অসভ্য একটা ছেলে। হ্যাঁ, অসভ্য ছেলে না, একটা, যাই হোক, প্রথম মানে অনেকদিন পর আসলাম, বাজে কথা বলা যাবে না, তাই খুব বাজে কথা চেষ্টা কর, মানে ইচ্ছে হচ্ছে বলতে ফকলুর জন্য, কিন্তু বলতে পারছি না, কি করব, বলতে পারছি না, ভেতরে আসছে ফকলুর জন্য যে বলি। ফকলু চেয়েছিল যে সে কদম গাছে বসে বাঁশি বাজাবে, আর সে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল যে গোপীদের ড্রেসগুলো চুরি করবে, কিন্তু তার আগেই কি হলো, কদম গাছের নরম ডাল ভেঙে ফকলু মাটিতে পড়লো আর ফকলুর কোমরে লাগলো জোরে ব্যথা। আরে ফকলু, তাই নাকি ফকলু? তাই, হ্যাঁ, চলে এসছিস এখানে তুই ক্লারিফিকেশন দিতে, কোথায় না কোথায় একটা জায়গা দেখালি অন্ধকারের মধ্যে বসে, তুই ওটা মানে জঙ্গলের মধ্যে বসেছিলি না, তুই জলের মধ্যে বসেছিলি না, তুই কোথায় বসেছিলি, কিন্তু মানে বুঝতে ঠিকঠাক পারলাম না, যেহেতু তুই ওটা কোথা থেকে তুই ভিডিওটা করলি, একদিন দিনের বেলায় দে তো ফকলু, তুই কোথা থেকে ভিডিওটা করলি একটু দিনের বেলায় দে, কেননা তুই বিশ্বাসযোগ্য প্রাণী না, যেটা বলে তুই তোর ওই যে রাধা যাকে ভাসিয়েছিলি যে তুই কোথায়, তুই একটা নাবিক,
তাই বলেছিলি তো? কি জানি কি বলেছিলি, আমি কি করে জানবো? হয়তো হবে ওই রকম নাবিক ফাবিক কিছু একটা বলেছিলি, বিরাট অঙ্কের টাকা তোর স্যালারি, মানে 6 অঙ্কের বোধহয় স্যালারি ট্যালারি ঢোকে তোর, তুই একদম রানী করে তোর রাধা রানী করে রাখবি। কিন্তু মাঝখান থেকে কি হলো, রাধা রানী তার যে সিংহাসন ছেড়ে যখন আসলো, তার জলজান্ত গোপালকে ছেড়ে যখন তোর কাছে আসলো, দেখলো যে ফক্কা, কিছুই নাই। ফকলু গোপলার কাছে কিছু, ও ফকলু তুই নিজেকে কেষ্ট কেন বলেছিস, বুঝতে পেরেছি, তোর নাম তো গোপলা, তার জন্য তুই নিজেকে কেষ্ট ভেবেছিস। তুই ছোট থেকেই তুই নিজেকে কেষ্ট কেষ্ট ভাবিস, কলির কেষ্ট, ওইদিকে গোপাল গোপলা, ওইদিকে কৃষ্ণ। তোর কি বলতো, তোর দোষ না ফকলু, তোর দোষ না, দোষটা হচ্ছে তোর ওই গোপলা নাম যে রেখেছে, সেই হচ্ছে দোষ, মানে তারই হচ্ছে দোষ, সেই হচ্ছে দোষী। হ্যাঁ, তো সবার আগে তোর ওই গোপলা নামটা যে রেখেছে তাকে গিয়ে ধরতে হয়, যে যার ক্যারেক্টারের এত ঝুলঝুলি তার নাম গোপলা কেন? কেননা আমরা যে রাধা কৃষ্ণ জানি, যে শ্রীকৃষ্ণ রাধার যে প্রেম, সেই প্রেমটা হচ্ছে আধ্যাত্মিক একটা প্রেম। সেই প্রেমটাকে নিয়ে অনেক বাজে ভাবে অনেক রকম বর্ণনা করা প্রেম, কৃষ্ণ ঠাকুর মেয়েদের সঙ্গে প্রেম করে, কিন্তু তার যে আধ্যাত্মিক প্রেমের ব্যাপারটা এইটা তোর জানা নেই, বা এই ধরনের কথা যে বলে, বা যারা ধর এই যে তোর মতন ক্যারেক্টারের মানুষ যারা আছে, যারা অনেক নারীতে আসক্ত, হ্যাঁ, অনেক মেয়েদের সঙ্গে প্রেম করে, মানে তাদের ধর্ম কর্মই হলো প্রেম করব, হ্যাঁ, মানে একটা মেয়েকে ভালোবেসে তাকে ভালো রাখার ব্যবস্থা করব না, হাজারটার সঙ্গে প্রেম করব, ঘর ভাঙবো, মানে ঘর ভাঙিয়ে নিয়ে চলে আসবো, এই হচ্ছে টেন্ডেন্সি। তো তোদের মতন ছেলের সঙ্গে কৃষ্ণ ঠাকুরের তুলনা যারা করে, এটা খুবই বাজে একটা ব্যাপার, কিন্তু তবুও সেই ধরনের তুলনা করে, এটা আদি অনন্তকাল ধরে হয়ে আসছে, এইটাকে চেঞ্জ করা যাবে না, অত সহজে চেঞ্জ করা। প্রেমের কথা, ফকলু যেই ধরনের ক্যারেক্টার, ফকলু নিজেকে কৃষ্ণ ঠাকুরের সঙ্গে তুলনা করেছে, তার সে নাকি ত্যাগ করেছে প্রেমের জন্য, তার প্রেমটা হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম, সে ত্যাগ করেছে। তুই কি ত্যাগ করেছিস ফকলু? তুই কি ত্যাগ করেছিস? তুই ত্যাগ করেছিস কি বলতো? ওই যে খাওয়ার পরে মানুষ যেই ত্যাগটা করে বাথরুমে গিয়ে, মানে পটি করা, তুই হচ্ছে সেটাই একমাত্র ত্যাগ করেছিস, তুই আর কিচ্ছু ত্যাগ করিসনি, ত্যাগ করেছে সত্যি কথা বলতে এখানে বাচ্চা ছেলেটা, জোর করে তাকে ত্যাগ করতে হচ্ছে, তার মায়ের সান্নিধ্য, তোর জন্য তাকে ত্যাগ করতে হচ্ছে। দেখ এত বছর ধরে, বোধহয় 2023-এ এসছে, 23, 24, 25 মা ছাড়া আছে, এই যে পাপটা, এই পাপটা থেকে পাবি মুক্তি কোনোদিন? মানে এই যে পাপ, এই পাপের ফলে, মানে এটা কিন্তু জন্মাবি, এই পাপের যে কর্ম, এই যে কর্মটা করেছিস, এই কার্মিক প্যাটার্নটা নিয়ে পৃথিবী ছাড়বি, মানে দেহ ত্যাগ করবি, মানে দেহ ত্যাগ মানে কি, শেষ নিঃশ্বাস ত্যাগ করবি, জন্মাবি, এই কার্মিক প্যাটার্নটা থাকবে। আবার যদি ভালো কর্ম কিছু করিস, এইভাবে হতে 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 যখন ভালো কর্মটা করবি, তখন বোধহয় এই যে কার্মিক প্যাটার্নটা নষ্ট হবে, আর না হলে যেটা তোরা করে রেখেছিস সেটা কখনোই যেতে পারবে না, তোদের থেকে যেতে পারবে না। আর এই যে যেটা করেছিস, এইটা শুধু এই জন্মেরও না, হয়তো এর আগের জন্মেও এই ধরনেরই কিছু একটা করেছিস, যেই কারণে এই জন্মে এসে এত বড় একটা বাচ্চার কাছ থেকে তার মাকে আলাদা করা এবং তার মাও সঙ্গ দেওয়া, এই জিনিসটা তোরা দুজন মিলে করেছিস। তুই যদি সত্যি ত্যাগ করা তোর মানে মনের মধ্যে থাকতো যে তুই ত্যাগই তোর প্রেম, মানলাম তোর ওকে ভালো লেগেছিল মানলাম, তুই যদি ভাবতিস যে ত্যাগ করবো, তাহলে তোকে চিন্তা করতে হতো ফকলু, তোকে চিন্তা করতে হতো যে তাহলে আমি একে বোঝাই, এই যে তোর যে পার্টনার ছিল তাকে বোঝাই যে তুমি এখন একটি মা, একটি সন্তানের মা, তুমি ওখানেই থাকো, ওখানে তুমি অনেক ভালো আছো, আমার জীবনটা কিন্তু যাযাবরের জীবন, আমার জীবনটা কিন্তু কোনো স্থিরতা নেই, এই জীবনে তুমি যদি তোমার অত সুন্দর সংসার ছেড়ে চলে আসো, তুমি কিন্তু ভালো থাকতে পারবে না, তোমার বাচ্চাটা কিন্তু ভালো থাকবে না, তুমি যে তোমার যে শ্বশুর বাড়িটা, সেখানেও কিন্তু তারাও ভালো থাকবে না, তুমিও ভালো থাকবে না, তোমার জীবনটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে। দেখছিস এখন তো তাই, যে এই যে টিনুর জীবনটা দেখেছিস, একবার এখানে একবার ওখানে একবার সেখানে, হয়তো টাকা পয়সা ইনকাম করছে, অনেকে বলছে স্বাধীন হয়েছে, নিজে ইচ্ছা মতন সব করতে পারছে, কিন্তু সত্যিই কি
ওর জীবনটা ভালো আছে, ও জীবনে ভালো আছে না? একটা পরিবার ছিল, ওর নিজস্ব একটা পরিবার ছিল, ওর সন্তান ছিল, ওর স্বামী, শ্বশুর শাশুড়ি। মানলাম শ্বশুর শাশুড়ি যে একদম মনের মতন হবে তা কিন্তু না, মানলাম হয় না, হয় না। এই যে দিদি নাম্বার ওয়ানে গিয়ে যারা দেখায় না শ্বশুর মানে শাশুড়ি একদম মায়ের মতন, আমি মানি না যে ওটা হয়, কিন্তু সব রকম থাকে, খাটা মিঠা সম্পর্ক শ্বশুর মানে শাশুড়ির সঙ্গে বউয়ে থাকে, তার মধ্যেও তো সংসার করে, তার মধ্যেও তো সংসার করে। একটাই ছেলের বউ, শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে নিয়ে, মানে এই যে খাটা মিঠা যারা ওখানে কমেন্ট করে তারাও কিন্তু তাদের শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান নিয়েই থাকে, তারা কিন্তু তাদেরকে ছেড়ে আলাদা থাকছে না। কিন্তু তারপরে তারা তার ওখানে গিয়ে মানে টিনুর ওখানে গিয়ে কমেন্ট করছে খুব ভালো আছো, দারুণ লাগছে, একা একা আছো। আজকেই তো দেখলাম একজন ওরকম লিখেছে, তোমার আগের ভিডিও যে দেখেছি সেখানে তোমার স্বামীর সঙ্গে তোমার বাচ্চাকে কোলে নিয়ে তখন তুমি কত সুন্দর ছিলে দেখতে, মানে ভালো লাগতো, একটা পরিবারের মধ্যে ছিলে, এরকম কিছু একটা লিখেছে। সেখানে অনেকে গিয়ে যে কমেন্ট দাত্রী তাকে গিয়ে নানান রকম উল্টোপাল্টা কথা বলেছে যে এখন তো টিনু ছেড়ে চলে এসছে, এবার তুমি যাও, তুমি গিয়ে ওখানে ঘর বাঁধো। তো তারপরে আরো কি লিখেছে, এখন তো খুব ভালো আছে, ওখানে পড়ে পড়ে মার খাবে না, ও স্বাধীন, নিজের স্বাধীন মতন জীবনযাপন করছে, এটাই স্বাধীনতা, মেয়েদের এটাই স্বাধীনতা। ওখানে মার খেত আমরা দেখেছি, নিজের চোখে আমরা দেখেছি, ও যে 5 বছর সংসার করেছে, ও যে মার খেত, এটা আমরা দেখেছি। মন গড়া কথা কিছু লিখে দিলেই হয়ে যায়। যারা ওখানে ওরকম কমেন্ট করছে তারা কি প্রত্যেকেই তাদের শ্বশুর শাশুড়ি তার মানে স্বামী সন্তান ছেড়ে চলে এসছে? কি করছে তারা, কি করে তারা নিজের মানে নিজেকে কি বলবো নিজের ভরণ পোষণ তারা চালাচ্ছে? তারা চাকরি করছে, তারা স্বামীর কাছ থেকে অ্যালিমনি পেয়েছে, কি করে চালাচ্ছে? এটাই তো জানার কথা না, নাকি তারাও ব্লগ করছে? তাহলে আপনাদের চ্যানেলের নামটা একটু বলুন, আপনাদের চ্যানেলের নামটা একটু বলুন, গিয়ে দেখি আপনাদেরও একটু ওমেন পাওয়ার যে আছে আপনাদের, সেখানে গিয়ে একটু যোগদান করি আমিও, আপনাদের দলটা একটু ভারী হবে, তাই না? ওমেন পাওয়ার যারা করেন, ওমেন পাওয়ারের নামে ঘর মানে সংসার তছনছ হয়ে যাচ্ছে, আজকাল সংসার ভেঙে যাচ্ছে, বাচ্চারা 2 দিকে ভাগ হয়ে যাচ্ছে, কখনো মা পাচ্ছে, কখনো বাবা পাচ্ছে, কখনো মা বাবা দুজনকেই পাচ্ছে, একটু একটু করে একসঙ্গে পাচ্ছে না। তো এটাই হচ্ছে আজকালকার ওমেন পাওয়ার। তো এই ফোকলুকে দিয়ে শুরু করে টিনু পর্যন্ত এসে আজকে আরেকটা ভিডিওতে আরেকটা টপিক যুক্ত করি। কিছুদিন আগে ফেসবুকে একটা বিষয় নিয়ে খুব তোলপাড় হয়েছিল, সেটা আমাদের এখানকারই একটা ঘটনা, ত্রিবেণীর একটা ঘটনা। খুব কম বয়সী একটি মেয়ে আর ছেলে, তাদের বিয়ে হয়েছিল 1 বছর 4 মাস আগে। এইবার হঠাৎ করে মেয়েটি পুজোর পরপরই, পুজোর একদম বোধহয় 1 সপ্তাহের মধ্যেই তার পরীক্ষা বলে সে বাড়ি থেকে বেরোয়, এবং মানে বাপের বাড়ি হয়তো যায়, বাপের বাড়ি যাওয়ার পরে সে পরীক্ষা দেবে বলে বেরোয়, আর সে ফিরে আসে না। তখন এই মেয়েটির মানে যে বউটি এরকম পাওয়া যায় না, তার ননদ একটা পোস্ট করে, তারও ফেসবুকে পেয়ে যাচ্ছে, সেখানে পোস্ট করে যে তার ভাইয়ের বউ কিনা একটি ছেলের সঙ্গে পালিয়ে গেছে, তারা ব্যাঙ্গালোরে আছে, এবং সেই ছেলেটির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিয়ের আগে থেকে না জানিয়ে ছেলেটির সঙ্গে বিয়ে দিয়েছে। ছেলেটি ভালো একটা চাকরি করে, ছেলেটির মানে ভালো বাড়ি ঠাড়ি সবকিছু আছে, মেয়েটার থেকে ছেলেটার ফ্যামিলি আর্থিক দিকটাও অনেকটা ভালো। আর যেই ছেলেটার সঙ্গে পালিয়েছে, মানে যার সঙ্গে প্রেম করতো, একদম মাতাল একটা ছেলে, একদম ছাপড়ি টাইপের একটা ছেলের সঙ্গে পালিয়েছে। বিয়ের আগে তার সম্পর্ক ছিল, মা বাবা না জানিয়ে এই ছেলেটির সঙ্গে বিয়ে দিয়েছে ছেলেটি। আর তারপরে ছেলেটির দিদি এইরকম যখন পোস্টটা করলো যে তার ভাইয়ের বউ এরকম পালিয়ে গেছে, ছবি টবি দিয়ে পোস্ট করলো, সেই সব দেখার পরে এই মেয়েটি মানে যে পালিয়ে গেছে বউটি, সেই বউটি আবার তার বরকে মানে পরে যে যার সঙ্গে পালিয়ে যাওয়া বর বলবো না কি বলবো, কেননা ডিভোর্স হয়নি, তার সঙ্গে বিয়ে টিয়ে করে ব্যাঙ্গালোরে থাকছে সে লাইভে এসে। এই যে হাজবেন্ড তার নামে উল্টো পাল্টা, ননদ তার নামে উল্টো পাল্টা কথা বলছে, অনেক প্রমাণ তুলে দেওয়ার চেষ্টা করছে, অনেক কিছু করেছে, অনেক কিছু। সেই দেখে আবার ছেলেটি যখন তার দিদির প্রোফাইলে এসে লাইভ করলো, তখন ছেলেটি শুরু করবে কি, শুরুই করতে পারছে না, প্রায় কেঁদে দিচ্ছে, কাঁদো হয়ে গেছে। আমি এইটা দেখলাম,
যাদের বউরা এইরকম করে, বউগুলো সুন্দর, মানে ছেলেটির থেকে বউগুলো সুন্দর, এক্ষেত্রে ছেলেটিও খারাপ না, ছেলে হিসেবে খারাপ না, মানে ওর ছাপ্পি বয়ফ্রেন্ডের থেকে এই হাজবেন্ডটা অনেকটাই ভালো দেখতে, অনেকটাই ভালো দেখতে। কিন্তু এই বরগুলো হচ্ছে একটু বোকা টাইপের হয়। আমি দেখেছি এই যে টিনু আর সন্দীপের ব্যাপারটা, যে সন্দীপ কিন্তু বোকা টাইপের একটা ছেলে, আর টিনু কিন্তু সেইখানে সেক্ষেত্রে অনেকটাই চালাক, কথা ঠতার বাঁধন একদম অন্যরকম, অন্যরকম। সন্দীপের কিন্তু এখনো কথার বাঁধন ঠিক হয়নি, কিন্তু ওর কথার বাঁধন বা বুদ্ধি ধরার ব্যাপার, যদিও সেগুলো সবই বদমাইশি বুদ্ধি, অনেকটাই বেশি। যে এক কথায় বলতে গেলে ভীষণ চালাক, ভীষণ ধূর্ত সন্দীপের থেকেও। এই ক্ষেত্রেও মেয়েটি দেখলাম লাইভ করলো, মেয়েটিরও ভীষণ ধূর্ত, মেয়েটির কথাতেই বোঝা যাচ্ছে। আর এই যে ছেলেটি, হাজবেন্ডটি, সেও একটি বোকা বলদ ছেলে, বোকা বলদ, ভালো চাকরি করে, পড়াশোনা জানে, সব আছে, কিন্তু ওই মেয়েটির থেকে ধূর্ত কম। মেয়েটি হচ্ছে ধূর্ত, বলদ বলা ভুল হবে, এ হচ্ছে একটা ভালো ভালো মানুষ, মানে ভালো মানুষদের বলে না, মানে বোকা, সরল সাদাসিধে ভালো মানুষদের বোকার দলে ফেলে দেয়, তো এ হচ্ছে সেই রকম। তো এই রকমই হয় তার নামে। বাট এদের চাহিদা, এদের কথা হচ্ছে তুমি আসো, এসে একটা মিউচুয়াল ডিভোর্স করে দিয়ে তুমি চলে যাও। মেয়েটি তখন বলছে ডিভোর্স কি করে হবে, আমার তো কি বলে রেজিস্ট্রি হয়নি, ম্যারেজ রেজিস্ট্রি তো হয়নি, ডিভোর্স কেন হবে? আমি একজন অ্যাডাল্ট, আমি বলে দিলাম তোমার সঙ্গে আর থাকবো না, আমি এখন এর সঙ্গে আছি। এবার আমাদের আইন এখন লিভ ইন করতে পারবে, করছে। কিন্তু মেয়েটির তো উচিত এসে একটা যাই হোক, কিছু তো পদ্ধতি আছে, আইনত কোনো ব্যবস্থা তো আছে। ছেলেটি যখন বলেছিল রেজিস্ট্রি করার কথা, মেয়েটি তখন রেজিস্ট্রি করতে চায়নি। তার মানে ওর প্রথম থেকেই মাথায় ছিল যে ও এই ছেলের সঙ্গে ঘর করবে না, কোনো মতে সময় পেলে, সময় সুযোগ পেলে ও এখান থেকে পালিয়ে যাবে ওই ছাত্রীর সঙ্গে। বাবার কাছে থেকে যেটা করতে পারেনি, স্বামীর সংসারে এসে সেটা করবে। এখন ওর বক্তব্য হচ্ছে তখন আমি করতে পারিনি, মান সম্মানের ভয়ে করতে পারিনি। বিয়ের আগে, বোঝো, বিয়ের আগে মান সম্মানের ভয়, বিয়ের পরে মান সম্মান নেই, বিয়ের পরে মান সম্মান নেই। বিয়ের আগে তো কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসতেই পারে, তাকে বিয়ে করতেই পারে, পালিয়ে যেতেই পারে, অসুবিধা নেই। বাবা মা রাগ করছে, বাবা মা বছর খানেক পর মেনে নিতেই পারতো, তাই না? কিন্তু বিয়ে করে একটা ছেলের জীবন নষ্ট করা কেন? আমার কাছে কথা হচ্ছে এটাই, ডিভোর্স দাও, চলে যাও বাপের বাড়ি গিয়ে ডিভোর্স দাও, তারপরে তুমি যার সঙ্গে পারো তার সঙ্গে বিয়ে করো। একটা ছেলেকে ভালো নাই লাগতে পারে, স্বামীকে ভালো নাই লাগতে পারে, কিন্তু পালিয়ে যাওয়াটা কিসের? তাহলে তুমি তাকে বিয়ে করেছিলে কেন? বিয়ে করেছিলে, এখন মান সম্মান এই ছেলেটির পরিবারে যাচ্ছে না। তারা পাড়ায় একটা ভালো ভালো নাম করা আছে, তাদের কোনো মানে গায়ে কোনো কালি নেই, তা তাদের এখন যাচ্ছে না, নাম খারাপ হচ্ছে না যে ওই বাড়ির বউটা জানো তো, পাড়ার মোড়ে সব আলোচনা করো, ওই বাড়ির বউটা জানো তো একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, তার সঙ্গে না আগে প্রেম ছিল জানো তো। তাই এইগুলো বলবে না? এগুলো তো বলবেই না। তবে এদের দিকে একটা জিনিস ভালো আছে, যে কোনো বাচ্চা কষ্ট পায়নি এতে, কেননা এদের কোনো বাচ্চা হয়নি। যদি 1 বছরের মধ্যে প্রেগনেন্ট হতো, একটা বাচ্চা হয়ে যেত, তাহলে ভাবো তো আজকে বাচ্চাটার কি অবস্থা হতো। এই যে কচি, এই 14 মাস বিয়ে হয়েছে, 14 মাসের মধ্যে তো বাচ্চাও হয়ে যেতে পারতো, তাই না? বাচ্চাও হয়ে যেতে পারতো, তাহলে সেই বাচ্চাটার আজকে কি অবস্থা হতো? হ্যাঁ, তা এইগুলো যারা করে তারা কেন করে, তাদের মাথায় যে কি ভূত চাপে সেটাই তো মানে বোঝা মুশকিল। মানে এটা চরিত্র ছাড়া আর কিচ্ছু হতে পারে না, চরিত্রর গন্ডগোল ছাড়া আর কিচ্ছু হতে পারে না। এখানে অনেকেই অনেক রকম লজিক লাগায়, অনেকেই শ্বশুর বাড়িতে অত্যাচারিত হচ্ছে, স্বামী ফিজিক্যালি আনফিট, কিছু দিতে পারছে না, সব অজুহাত, সব অজুহাত। যে ডিভোর্সের কেসগুলো আসে বেশিরভাগই হচ্ছে যে তারা যেটা বলে যে স্বামী ফিজিক্যালি আনফিট, হ্যাঁ, কিন্তু সেটা কোনো কথাই নয়, সেটা হচ্ছে তাদের অজুহাত, তাদের স্বভাব, তাদের চরিত্র। এটা শুনতে খারাপ লাগলেও একটি মেয়ে হয়ে মেয়েদের কথাই বলছি, কিন্তু এটাই সত্যি, এটা মেনে নিতে হবে, এটা আমরা মেয়েরা মেনে নিতে হবে যে মেয়েদের চরিত্রে দোষ থাকলে এই জিনিসগুলো করে, এই জিনিসগুলো করে। যেহেতু এটা এখন আইনত, মানে আইনের দিক থেকে এটাই কোনো বাধা নেই, তাই এটা আরো বেশি করে সবার সামনে চলে এসেছে। যতদিন এটা নিয়ে একটা আইনের বাধা ছিল ততদিন কিন্তু অতটাও প্রকাশ পায়নি, কিন্তু যবে থেকে এটা একদম আইনের থেকে বাধা মুক্ত হয়ে গেছে, এখন কিন্তু জিনিসটা আরো বেশি। আমার কথা যে পড়ে পড়ে মার খাওয়া না, স্বামীর কাছে অত্যাচারিত হওয়া না, শ্বশুর বাড়িতে
মানে বউটিকে নানান রকম দিক থেকে অত্যাচারিত করা না, সহ্য করা না, চলে এসো, অনেক পথ আছে, চলে এসে ডিভোর্স নাও। কিন্তু এইভাবে মানে এই মেসেঞ্জারের ফাঁদে পড়ে, ফেসবুকের ফাঁদে পড়ে, এর ফাঁদে পড়ে, ওর ফাঁদে পড়ে পুরো নিজের জীবন শেষ করা, উপরন্তু বদনাম নিজের বাবা মার বদনাম, নিজের শ্বশুর শাশুড়ির বদনাম, নিজের স্বামীর বদনাম, আর বাচ্চা থাকলে তার ভবিষ্যৎ, তার জীবনটা তো একদম ছাড়খাড়, একদম ছাড়খাড়। এক্ষেত্রে যেমনি সেই ছেলেটা দোষী, তেমনি যে মেয়েটি মানে মহিলাটি করে সেও সমান দোষী। আজকে আমরা যারা নারী না, আমাদের কাছে সিক্স সেন্সটা অনেক বেশি প্রখর সিক্স সেন্স। আমরা কিন্তু বুঝতে পারি কোন পুরুষটা কিভাবে আমাদের দিকে তাকাচ্ছে। আমরা হয়তো তাকে দেখছি না, এইরকম সে হয়তো এই পাশে আছে, আমরা কিন্তু বুঝতে পারবো, সিক্স সেন্সের দ্বারা আমরা বুঝতে পারবো যে কিভাবে, কি অ্যাঙ্গেলে তাকাচ্ছে। তখন কিন্তু আমরা নিজেরাই সতর্ক হব। তাহলে মেসেঞ্জার, ফেসবুকের ব্যাপারটা তো আরোই সহজ। যখন কেউ মেসেঞ্জারে আমাকে এমন ধরনের মেসেজ পাঠাবে যেটা আমি বুঝতে পারবো মেসেজটা আমার জন্য ঠিক না, আমাকে অন্যরকম ভাবে পাঠাচ্ছে, অন্যরকম ভাবে বলছে, তাহলে তো আমার কাছে অপশন আছে তাকে ব্লক করে দেওয়ার, তাকে ইগনোর করা। সবার প্রথমে তাকে আমি ব্লক করব, ইগনোর করব, নাকি তাকে আরো বাহবা দেব যে তোমার কমেন্টটা আমার খুব ভালো লেগেছে, তোমার মেসেজটা আমার খুব ভালো লেগেছে, তুমি আরো করো। তাহলে তাকে তোল্লাই দেওয়া হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে, আমি তার সঙ্গ দিচ্ছি, আমিও মজা নিচ্ছি, তাহলে তো আমিও সমান দোষী, আমি তার থেকে বেশি দোষী, তাই না? তো ফোকলা, তুই নিজেকে কখনো কৃষ্ণের প্রেমের সঙ্গে তোর ওই নোংরা প্রেমকে কখনো মেলাতে আসবি না, একদম আসবি না। আর তুই মিথ্যেবাদী, চিরকাল মিথ্যেবাদী থাকবি। তুই যদি সত্যিই হোস, তুই বম্বে আছিস না, কোথায় আছিস সেটা তুই পরিষ্কার করে দিনের আলোয় দেখাবি। তোর সমস্ত কাজ এই ক্রিমিনালদের মতন রাত্রেবেলা কেন রে? সব কাজ ক্রিমিনালদের মতন রাত্রেবেলা কেন? হ্যাঁ, আগেও দেখতাম সবাই ঘুমিয়ে পড়েছে, তখন তুই হচ্ছিস গিলে, গলা পর্যন্ত গিলে তুই তখন লাইভে এসছিস। যারা অনেক রাত পর্যন্ত জাগে তারা জানতো, উমা, তাদের ভিডিও দেখে তারপরে সকালবেলা মানে চা খেতে খেতে জানলাম যে তুই রাত্রেবেলা এসে এরকম লাইভ করে কিছু তোর বক্তব্য মান কি বাত পেশ করেছিস। এমনই কপাল যে ওই লাইভেই থাকতে পারি না। তুই কখন টুকটাক করে লাইভে আসি, লাইভেই থাকতে পারি না। তো সমস্ত কাজ ওই ক্রিমিনালদের মতন অন্ধকারের কাজ, অন্ধকার জগৎ, তোর আশেপাশটা অন্ধকার। তুই দিনের বেলায় এসে দেখাবি তুই কোন চুলোর দুয়ারে আছিস, সেই জায়গাটা দেখাবি আমাদের পরিষ্কার করে। আর তুই যে ভিডিওগুলো ডাউনলোড করে করে ছাড়ছিস, ওগুলো পুরো ডাউনলোড করা। কি ভেবেছিস আমরা কেউ কিছু বুঝতে পারবো না? তুই যেমনি এআই দিয়ে নিজের একটা শুট বুট পরে নিয়ে ছবি দিয়েছিস, মনে করছিস তুই কোনো একটা সাউথের হিরো হয়ে গেছিস, সেটাও যেমনি নকল। তোর ওই ভিডিওগুলোও নকল। তোর লাইভের যে আশেপাশে দেখিয়েছিস সেটা মুম্বাই না, আমার মনে হচ্ছে কোনো একটা এদো গলির এদো ডোবা আশেপাশটা কিছু একটা দেখিয়েছিস, বুঝেছিস? তো এটা আমার মনে হলো ফোকলা। আর আমাকে যদি ভুল প্রমাণিত করতে হয়, তুই পরিষ্কার দিনের আলোর মধ্যে আসবি, মানে যারা একদম ভদ্র তারা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে সব কাজ করে, সমস্তটা সবার কাছে পরিষ্কার রাখে, সেই রকম আসবি, এসে দেখাবি যে দেখুন আমি মিথ্যে বলিনি, আমি সত্যি বলেছি, আমি মুম্বাইতে আছি, আমি বিরাট বড় একটা কাজ পেয়েছি, বলবি, দেখাবি। হ্যাঁ, তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।